যে স্পেস গুলোর কথা মানে সিনথিয়া প্যান্ডেমিক, এপিডেমিক কি আর প্যান্ডেমিক কি বলতো? একটা হচ্ছে এপিডেমিক আছে টার্ম, আর আমরা কোভিড কে বলছি প্যান্ডেমিক, কোনটা কি? এপিডেমিক এপিডেমিক হচ্ছে, বল। কিন্তু বল, সমস্যা নেই। না, বল তুই। বল বল। প্যান্ডেমিক এপিডেমিক হচ্ছে স্যার কোনো কিছু মানে শুরু হওয়ার পরে মানে একদম খারাপ অবস্থায় যাওয়ার আগের যে মুহূর্তটা থাকে ওইটা। আর প্যান্ডেমিকটা হচ্ছে যখন বিশ্বব্যাপী ব্যাপারটা ছড়াই গেছে, মানে মহামারীর আকার যখন ধারণ করে সেই ব্যাপারটা। মাত্রিন কি ঠিক মনে হচ্ছে? স্যার, এপিডেমিকটা হলো গিয়ে যেই পরিসরটা থাকে এপিডেমিকের, ওই পরিসরটা ছোট থাকে। বাট প্যান্ডেমিকটা হ্যাঁ, যখন এটা ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হয়ে যায়, ওয়ার্ল্ড ওয়াইড বলবো না আমি, কিছু জায়গা মানে প্যান্ডেমিকের এপিডেমিকের চাইতে বড় পরিসরে যদি এটা স্প্রেড হয়, সেটাকে স্যার প্যান্ডেমিক অ্যাকচুয়ালি বলে। কাছাকাছি, ঠিক আছে। এপিডেমিক মানে বাংলা যদি করতে চাই খুব সহজ, এপিডেমিক হচ্ছে মহামারী, হুম। আর প্যান্ডেমিক হচ্ছে বৈশ্বিক মহামারী। বৈশ্বিক মহামারী। হুম। তো মহামারী বলতে আমরা কলেরার মহামারীর কথা শুনেছি। হ্যাঁ, ইউরোপে, ফ্রান্সে, বিভিন্ন জায়গায় তখন হয়েছিল, কিন্তু তখন গ্লোবালি ট্রান্সপোর্টেশন খুব কম ছিল দেখে খুব অল্প অল্প ভাবে এখানে সেখানে ছড়িয়েছে। তো মহামারীটা একটা নির্দিষ্ট রিজিয়নে ছিল, বা 2014-র দিকে আফ্রিকায় ইবোলা হুম। ভাইরাস, হ্যাঁ সেটা হয়েছিল। তারপরে 2016-র দিকে ইভেন সার্স হয়েছিল সে সিঙ্গাপুরে। তো সেগুলো কিন্তু সিঙ্গাপুর বা সাউথ কোরিয়া এইসব জায়গায়। তো মানে একটা নির্দিষ্ট রিজিয়ন বলতে একটা জায়গা বা একটা গন্ডি, মানে সেটা ম্যাক্সিমাম বিশ্বকে বা ম্যাক্সিমাম দেশকে affect করে। হ্যাঁ, তো নট নেসেসারিলি যে একটা দেশ হতে হবে মহামারী হতে হলে, মহামারী 2-3টা দেশ এরকম ছড়াতে পারে। তো এই মহামারী এবং প্যান্ডেমিকটাকে বলছি বৈশ্বিক মহামারী, সেটা যখন ম্যাক্সিমাম বিশ্বের ম্যাক্সিমাম দেশেই যখন সেটা ছড়িয়ে পড়ে সেটাকে তখন প্যান্ডেমিক বলছি। তো এবং প্যান্ডেমিকের এখন একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের গ্লোবাল কানেকশন এখন এমন, যে কোনো মহামারী নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ করে রাখা আসলে খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, কারণ এই ধরনের যে কোনো মহামারীরই রোগের উপসর্গ সবসময় তোমার প্রকাশ পেতে 1.5-2 সপ্তাহ লেগে যায়। তো এই ধরনের ক্ষেত্রে 1.5-2 সপ্তাহের মধ্যে তুমি অনেক জায়গায় মুভ করবে, ট্রান্সপোর্টেশনে করে এখানে যাবে, অন্য দেশে যাবে, অন্য দেশ থেকে তোমার দেশে মানুষ আসবে। তো এই গ্লোবাল যে একটা গ্লোবালাইজেশন, সেটার মধ্যে দিয়ে আসলে মহামারীকে এখন আটকে রাখা একটা দেশের মধ্যে খুব ডিফিকাল্ট। তো আম, এই জিনিসটা নিয়ে বেশ, ইবোলা যখন হয় 2014 থেকে, আমি দেখলাম বেশ অনেক কাজ হচ্ছিল 14, 15, 16 সময় থেকে। খুব কাজ হচ্ছিল, এবং এইসব কাজের মূল একটা ব্যাপার ছিল যে এই স্লাইডটা যদি আমরা পড়ি, সেটা হচ্ছে যে বলছে বিগত কয়েক ডিকেড, দশক ধরেই দোজ লুকিং এট দ্য ইন্টারসেকশন অফ প্ল্যানিং, ডিজাইন এন্ড পাবলিক হেলথ, মানে প্ল্যানিং, শহরের প্ল্যানিং, বাসার ডিজাইন, এবং পাবলিক হেলথ মানে মানুষের সুস্থ থাকার যে ব্যাপারটা, জনস্বাস্থ্যের যে ব্যাপারটা, সেই ধরনের যতই কাজ হচ্ছিল সবগুলো ইনফেকশাস ডিজিজ নিয়ে খুব কম হচ্ছিল। ইনফেকশাস বলতে যেগুলো সংক্রমণ, মানে একজনের থেকে একজনের হয়ে যাচ্ছে, যেমন এখন যেটা হচ্ছে, এগুলো নিয়ে কাজ খুব কম, বরং বেশি কাজ হচ্ছে তোমার ক্রনিক ডিজিজ নিয়ে। ক্রনিক বলতে ক্যান্সার, হার্ট অ্যাটাক, হ্যাঁ, ডায়াবেটিস, লিভারের সমস্যা, মানে এই ধরনের রোগ নিয়ে, মানে যেগুলো তোমার বডিতে প্রচন্ড ক্ষতি করছে কিন্তু সংক্রমণ হয় না, এই ধরনের রোগের সাথেই ডিজাইন নিয়ে কথা হচ্ছে, এগুলোর শহরের প্ল্যানিং নিয়ে কথা হচ্ছে, যে হ্যাঁ ডায়াবেটিস রোগীর জন্য বেশি দৌড়াদৌড়ি করতে হবে, সে যেন পার্কে দৌড়াতে পারে, কিন্তু পার্কে যখনই দৌড়াতে গেল সংক্রমণের সময় সেটাও সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তো এই ব্যাপারটা খুব একটা ইম্পর্টেন্স এক সময় পেয়েছিল, যখন তোমরা জানো নাকি জানি না, সেটা হচ্ছে 1918 সময় যখন এই তোমার প্রথম ইয়েটা হয়, ফ্লু, স্প্যানিশ ফ্লু বলে স্পেনে, স্প্যানিশ ফ্লু, মানে জাস্ট ফ্লু বলতে তো বুঝোই হামের মতো একটা ব্যাপার। তো এইটা যখন শুরু হয় তখন ওরা খুঁজছিল যে আহ, সব জায়গায় তো সংক্রমণ হচ্ছে, আহ, কোনো একটা দেশে সংক্রমণ বেশি হচ্ছে না কম হচ্ছে এরকম, বা কোনো একটা রিজিয়নে কম হচ্ছে না বেশি হচ্ছে, একটু দেখি, দেখলে যেটা সুবিধা হবে যে কেন ওখানে কম বেশি হচ্ছে সেটা তখন বুঝতে পারবো। তো ওরা তখন দেখলো যে
স্পেসিফিক একটা গ্রামে অনেক বেশি সংক্রমণ, এবং সেই গ্রামটায় সংক্রমণ কেন বেশি, তো খুব দেখতে চাচ্ছে যে কি কি কারণ হতে পারে সংক্রমণের। তো একজন বলল যে এখানে ওদের এই স্পেশালি এই জায়গার পুরো জায়গাটার বা এরিয়াটার পানি সাপ্লাই হয় একটা জায়গা থেকে। হুম। কিন্তু অন্যান্য বিভিন্ন যে জায়গাগুলো আছে ওখানে পানির এরকম সেন্ট্রাল কোনো ব্যবস্থা নেই, বিভিন্ন জায়গা থেকে পানির সোর্স হয়। তো তখন ওরা এটা ইয়ে করলো যে তার মানে কি আসলে ওই জায়গাটাতেই সমস্যা হয়েছে, যে পানির মধ্যে কোনো কারণে ভাইরাসের সংক্রমণ বা ইয়ে আছে যে কারণে আমার হচ্ছে। তো তখন ওরা উৎসে গিয়ে সেই বিশাল রিজার্ভারে গিয়ে পরীক্ষা করে দেখলো যে আসলেই হ্যাঁ পানিবাহিত, রোগটা পানিবাহিত ছিল ফ্লুটা, এবং সেই পানি যারা যারা ব্যবহার করছে সবারই হচ্ছে। তো এইটার পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন শহরে ড্রেনেজ, স্যানিটেশন বা এই ব্যাপারগুলো খুব প্রায়োরিটি আকারে ডিজাইনে আসে 1918-র পর থেকে। কারণ 1918 বলতে কিন্তু 100 বছর আগের কথা, মানে আমরা কিন্তু খুব মানে বড় আকারে শহরে বসবাস করছি, এটা খুব বেশি সময়ের কথা তো না, তখনও এরকম। এবং তোমরা জানো নাকি জানি না, স্প্যানিশ ফ্লুতে মারা গিয়েছে 5 কোটির মতো মানুষ। হ্যাঁ, এত বেশি মানুষ মারা গিয়েছে, এবং সংক্রমণ হয়েছিল আরো অনেক বেশি, কত প্রচুর মানুষ, 50 না 100 কোটির মতো এরকম একটা ব্যাপার। এবং 5 কোটিটা নিয়েও সমস্যা আছে, অনেকে বলে যে না এটা আরো বেশি, 12 কোটি বা এরকম মানুষ মারা গেছে। তো হ্যাঁ এত স্যার, মানুষ আমি মারা এক গেছে। জায়গায় পাইছিলাম 10 কোটির মতো। হ্যাঁ, এটা এই মতান্তর আছে, অনেকে বলে 10, অথেন্টিক 12 কিনা জানি এরকম। না। হ্যাঁ হ্যাঁ, হুম, ওইটাই অথেন্টিক নাকি এটা নিয়ে ইয়ে আছে, কিন্তু মানে সরকারি ভাবে যেই তথ্য সে অনুযায়ী 5 কোটি, 5 কোটি হিউজ। এখন মাত্র হুম। আমাদের কয়জন মারা গেছে? 2 লাখ। 2.5 লাখ। হ্যাঁ, 2.5 লাখের মতো। তো চিন্তা করে দেখো যে 5 কোটি মানে হতে হলে কত, 100 লাখ হবে, 1 কোটি হবে, তখন আরো এরকম করে। তো এত মানুষ মারা গিয়েছে। তো তখন ওইটার রেসপেক্টেই শহরে মূলত স্যানিটেশন ব্যবস্থা গ্রো করে, যে ড্রেন লাগবে, পানি যেখান থেকে আসবে ফিল্টার সিস্টেম হবে, তারপরে বিভিন্ন এই ময়লা যেন ড্রেনের পানির সাথে না মিশে, বা ড্রেনের ময়লাকে আলাদাভাবে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই ধরনের কনসিডারেশন গুলো শহরের প্ল্যানিং এ তখন আসে, সেই 1918, মানে মাত্র 1918 না। শহরের ডিজাইনের ক্ষেত্রে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যখনই আমরা শহরে থাকছি, শহর নিয়ে খুব কথা হচ্ছে, মনে হচ্ছে কি আমরা কি না কি যেন মানুষ। হ্যাঁ, সবসময় মনে হয় এরকম ছিলাম, খুব আগানো ছিলাম সবসময়, আমাদের মানে ক্ষমতা সেরকম ছিল। এটা কিন্তু আসলে না। 100 বছর আগেই একটা রোগে এত মানুষ মারা গেছে, এখনো বুঝতে পারছি আমরা কত অসহায়। তো এই এইটাই হচ্ছে একটা বড় কারণ যে আমরা এখন পর্যন্ত যত ধরনের ডিজাইন বা কিছু করেছি বিগত অনেক বছর ধরে, সেগুলো বড় বড় রোগগুলোকে নিয়ে ওয়ারিড ছিল। এই সংক্রমণ হলে রোগের কি হবে সেগুলো নিয়ে কাজ হয়নি, যে কারণে ইউএস এর মতো দেশ দেখতে পাচ্ছি আমরা কত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তো এই কারেন্ট প্যান্ডেমিক ব্রিংস দ্য কোশ্চেন অফ ডিজাইনিং ফর ইনফেকশাস ডিজিজেস ব্যাক টু দ্য ফোরফ্রন্ট। এক সময় সেই ব্যাক টু দ্য ফোরফ্রন্ট বলছে, কারণ 1918 থেকে 1940-50 পর্যন্ত অনেক কাজ হয়েছিল, এরপর 60-এর পর থেকে কাজই হয় না। 40-এর পর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন অন্যরকম একটা সিচুয়েশন, পুরো ওয়ার্ল্ডে হাউজিং টাউজিং এগুলো নিয়ে কাজ হচ্ছে, কারণ মানুষ উদ্বাস্তু হয়ে গেছে, জায়গা নাই থাকার। তখন উঁচু বিল্ডিং, একসাথে অনেক মানুষকে থাকতে হবে, মানে তখন কেসটা চলে গেছে ওইদিকে। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আর এই সংক্রমণ এইসব ব্যাপার নিয়ে কাজ হয়নি। তো এখন আবারও এটা সামনে চলে আসছে, এবং রিসার্চ না করলে, এইসব ব্যাপারে রিসার্চ না করে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, বরং সেটা ভুল হতে পারে। হ্যাঁ, তো আমি বেস্ট যদি, এবং অনেক দেশই এখনো বলছে যে এই প্যান্ডেমিকের কারণে কি করব সেটা এখনই বলার সময় আসছেনি একদম নির্দিষ্ট করে। হ্যাঁ, এটা আমাদেরকে আরো 2-3 বছর অপেক্ষা করতে হবে, তারপর আমরা বিভিন্ন যত ডাটা পাচ্ছি, এই দেশে এরকম কেন, ওই দেশে এরকম কেন, এখানে কম বেশি কি হচ্ছে, টেম্পারেচারের ভূমিকা আছে নাকি, ভেন্টিলেশনের ভূমিকা আছে নাকি, ওখানে বেশি মারা গেল কেন, মারা যাওয়ার পর আবার কেন, দ্বিতীয়বার আবার কেন সংক্রমণ হলো, তো এই সব ডাটাগুলো একসাথে করব যখন আমরা, তখন আমরা কিছু ডিসিশনে যেতে পারবো যে হ্যাঁ আসলে এরকম করতে হবে। এখন আমরা যেটা করতে পারি, এখন যেই রিসার্চ গুলো হচ্ছে সেইগুলোর ভিত্তিতে কিছু অ্যাকশন নিতে পারি। তো আমাদের এই প্রজেক্টে, সামনের প্রজেক্টে খুব একটা বড় ব্যাপার থাকবে যে তোমাদেরকে যেই প্রপোজালই দাও না কেন, সেই প্রপোজালটার পিছনে কোনো একটা গবেষণা হয়েছে, একদম। কোনো একটা রিসার্চ হয়েছে, কেউ একজন বলেছে যে এই ভাবে বা এই রকম করে চিন্তা করা দরকার,
সেই রেফারেন্সটা টানতেই হবে, সেটা ছাড়া কিছু প্রপোজাল দিব না আমরা। হ্যাঁ, ইন জেনারেল বাসা কিভাবে করতে হয় সেটার জন্য তো আমরা জানি কি হয়, হ্যাঁ ফ্লোর থাকবে এই থাকবে, এগুলো তো এগুলো নিয়ে কোনো কথা না। কিন্তু বাদ বাকি যে চেঞ্জ, হঠাৎ করে তুমি বললে গ্রিন লাগবে, তোমাকে বলতে হবে। কেউ একজন বলছে যে গ্রিন থাকলে এই এই বেনিফিট এই হবে, সেটা কেউ একজন বললো ভেন্টিলেশন ভালো হতে হবে, সবসময় সূর্যের আলো থাকতে হবে। কেন, কে বলছে যে সূর্যের আলো লাগবে? সূর্যের আলোতে যে প্যান্ডেমিকটা ছড়ায় না, এটা কি কোথাও বলা আছে? আমাকে লিঙ্ক দেখাতে হবে। ঠিক আছে, তো সেরকম করে আমরা আগাবো। এবং কিছু যদি এরকম আমরা জাস্ট প্ল্যানিং এর ইয়ে করি, এই যেটা আমি শেয়ার করছি এটা অবশ্যই আমার কথা না, হ্যাঁ আমি নিজে বললে তো হবে না। এটা হচ্ছে হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অফ ডিজাইনের আরবান প্ল্যানিং এর প্রফেসর, তার কথাটাই আমরা পরবর্তীতে ইয়ে করছি। তো উনি যেটা বলছেন যে এরকম আরো অনেকগুলো লিঙ্ক পাবে, আমি দেখাবো। উনি বলছেন যে তিনটা লেভেলে আমাদের কাজ করা খুব দরকার। একটা হচ্ছে সিটি এবং রিজিয়ন। আমরা যদিও অ্যাপার্টমেন্ট বা গ্রামের বাসস্থান নিয়ে কাজ করব, কিন্তু আমাদের বড় পিকচারটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, মানে বড় পিকচারটা বলতে কোন কনটেক্সটে কাজ করছি, জায়গাটা কিরকম, এমন ভাবলে হবে না যে আমার বিল্ডিং এর চারপাশ ফাঁকা খোলামেলা, এরকম তো না, চারপাশে বিল্ডিং। হ্যাঁ, এবং আমি আহ, আহ, আমি এই কাজটা এখানে করছি, এর ইম্প্যাক্টটা পাশে আসলে কিভাবে পড়বে। হ্যাঁ, পাশে আমার জায়গাটা না হয় আমি খুব ভালো আছি, কিন্তু পাশের জায়গাটাকে কিন্তু আবার খারাপ করে ফেলতে পারবো না আমার জন্য। তো এটাকেই বলছে সিটি এবং রিজিয়ন, মানে শহরের সাপেক্ষে কিছু চিন্তার কথা বলছে, নেইবারহুড লেভেলে কিছু চিন্তার কথা বলছে। যেমন যদি বলি নেইবারহুড বলতে ধানমন্ডি একটা নেইবারহুড, কলাবাগান একটা নেইবারহুড, এরকম ছোট ছোট এলাকা ভিত্তিতে কিছু চ্যালেঞ্জের কথা বলছে। কিছু বাসা লেভেলে একদম তোমার নিজস্ব বাসা বা অ্যাপার্টমেন্টে তুমি কি করবে সেটা নিয়ে কিছু কথা বলছে। এইটা এইগুলা নিয়ে আমরা একটু যাব। এটা যাওয়ার আগে আমি আরেকটা জিনিস শেয়ার করি, মাঝখানে গ্রুপ থেকে শেয়ার করেছিলাম, তোমরা পড়েছো নাকি আমি জানি না। সেটা হচ্ছে আমি দুইটা বঙ্গানুবাদ করেছিলাম ইংলিশ রাইটিং এর বাংলায়। তো সেইখান থেকে আমি কিছু অ্যালার্মিং নাম্বার বা কিছু ইম্পর্টেন্ট অংশগুলা তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাচ্ছে? জি স্যার। হুম, জি স্যার। মানে মোটামুটি জি পড়া স্যার। যায়। স্যার আরেকটু জুম করলে মনে হয় ভালো স্যার হতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো জি এখানে আহ, পড়েছিলাম। হ্যাঁ, তো এখানে আমি জাস্ট খালি যেগুলো পুরোটা তো পড়বো না, পড়ে নিবে, কারণ এখানে শহর পরিকল্পনা আগে আগে আমরা এই ডিজাইনটা করতে হলে আগে আসলে নগর পরিকল্পনাটা বা আরবান প্ল্যানিং এর ব্যাপারটা একটু বুঝতে হবে, তারপরে তুমি তোমার এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স কয়টা বিল্ডিং নিয়ে কাজ করে যেটা করো করো, আগে একটু শহরের গোগা ব্যাপারটা বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট খালি একটু বোল্ড করা যেগুলো কমলা কালারে সেগুলোকে ইয়ে করব। তো এখানে একটা প্রথমে শঙ্কার কথা বলা হচ্ছে, বলছে যে শহর যেভাবে নকশা করা হয়, কোভিড-19 কি সেটাতে পরিবর্তন আনবে? হুম, এবং তিনি মূলত কয়েকটা ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন যে পরিবর্তন আনার ক্ষেত্রে বড় কিছু চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে ঘনত্ব, তো বলতে প্রচুর মানুষ শহরে থাকছে, যেটা আসলে সংক্রমণের কারণে সংক্রমণের জন্য খুবই ভয়াবহ একটা ব্যাপার। বিশেষ করে যেসব দেশে যত বেশি ঘনত্ব সেসব দেশ তত বেশি হিমশিম খাবে, স্বাভাবিক। নগরায়ন একটা ব্যাপার। নগরায়ন বলতে এখানে বলা হচ্ছে যে নগরায়ন শহর যেভাবে কাজ করে, এই ফুড সাপ্লাই হচ্ছে, ট্রান্সপোর্টেশন, এইসব কিছুর মধ্যে প্রস্তুতির ব্যাপারটা কিভাবে আসবে। এবং একটা হচ্ছে বৈশ্বিক মহামারী প্রস্তুতি, যে বিভিন্ন দেশ কি করবে। যেমন এবার কিন্তু দেখো বিভিন্ন দেশ এই দেশের সাথে এয়ার মানে প্লেনে এয়ার কানেকশন বন্ধ করে দিল। হ্যাঁ, প্লেন যাবে না, কিছু যাবে না, মালামাল আদান নেওয়া হবে না, সবাই বন্ধ করে দিল। কিন্তু আম, কিছু প্রস্তুতির ক্ষেত্রে ঘাটতি আছে, হ্যাঁ, যেটা অনুরোধ করে নিতে হচ্ছে। যেমন ইউএসএ বাংলাদেশের কাছে চাচ্ছে যে না, আপনি বন্ধ তো করে দিচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি আমাকে কিছু, আপনারা তো অনেক অ্যাপ্রন বানাচ্ছেন, মেডিকেল ইকুইপমেন্ট বানাচ্ছেন, এরকম অ্যাপ্রন গ্লাভস এগুলো আমাদেরকে দেন। হ্যাঁ, তো এই ধরনের মহামারীর ক্ষেত্রে তুমি শহর প্রস্তুত রাখলে কিন্তু গ্লোবাল প্রস্তুতিরও দরকার আছে, তোমার অনেক জিনিস লাগতে পারে, সেই জিনিসটা এনশিওর করার জন্য সব দেশকে আগে থেকেই অ্যাওয়্যার থাকতে হবে। হ্যাঁ, যে আমি কিন্তু এরকম কেউ যদি চায় বা কিছু হয় সেটার জন্য আমার প্রস্তুতি যেন থাকে। তো সেইটা একটা জিনিস বলা হয়েছে। এবং
এখানে আরেকটা কথা বলছে যে নতুন করো ভাইরাস নিয়ে বেশিরভাগ যে কাভারেজ মিডিয়াতে যেসব কাজ হচ্ছে সেগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো যেন কখনো আগে আমরা দেখিনি এরকম। বেশিরভাগ কাভারেজ মনে হয় আমরা আগে দেখিনি। এবং আহ, ব্যাপারটা এরকম যে নগর পরিসরে এবং মানুষের এই যে পণ্যের গতিবিধি, মানুষের গতিবিধি, এগুলো প্রথম বৈশ্বিক মহামারীর ঝুঁকি তৈরি করলো এরকম একটা ব্যাপার দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু এটা তো না। হ্যাঁ, 1918 সালে আমরা দেখেছি, 2014-তে দেখেছি, 2016-তে দেখেছি, কিন্তু বিভিন্ন নিউজ দেখে মনে হচ্ছে এবারই প্রথম। তার মানে ওইসব মহামারী থেকে, 18 থেকে 18 তো অনেক আগের কথা, কিন্তু 14 16 এইগুলা থেকে আসলে আমরা তেমন কোনো শিক্ষা নেই। হ্যাঁ, শিক্ষা নিয়েছে হচ্ছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া নিয়েছে, কারণ সার্স এবং মার্স এই যে দুইটা সংক্রমণ হয়েছিল ওদের দেশে, এই দুইটা সংক্রমণের কারণে ওদের আগে থেকে একটা প্রস্তুতি ছিল যে কি করতে হয় এরকম সময়, যে কারণে এখন এই সময়ে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার অবস্থা অন্যান্য দেশ থেকে ভালো। ভালো বলতে কাভারেজ বেশি, মানুষ মরছে ঠিক আছে, কিন্তু প্রচুর পরীক্ষা করছে, প্রচুর মানুষ সুস্থ হচ্ছে। হ্যাঁ, একটা সার্টেন পোর্শন মারা যাচ্ছে, কিন্তু ওদের কোনো সমস্যায় পড়ছে না। আমাদের এখানে যেমন এই দুর্নীতি, এই সেই, কিভাবে করব, একবার বন্ধ করলাম, শ্রমিকদেরকে আনলাম, আবার পাঠাই দিলাম, হ্যাঁ মানে এই যে একটা হ্যাফেজার্ড ব্যাপার, এরকম প্রস্তুতি ওদের ছিল, তো ওই দিকটা ভালো। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে পিছনের দিকে ফিরে তাকালে আমাদের ভাবনায় কি কিছু বুঝতে অক্ষমতা ছিল নাকি, সেটা বলছে যে এই যে এতবার হলো, এতবার 1918 সালে হলো, বলছে যে 50 কোটি মানুষ সংক্রমিত হয়েছিল। হ্যাঁ, 50 কোটি মানুষ সংক্রমিত, পুরো মানে বাংলাদেশের চেয়েও বেশি জনসংখ্যা এরকম। তো বলছে যে এরপরও আমরা যেভাবে আসলে শহর তৈরি করে গিয়েছি, তার মানে আমরা কি আহ, বুঝতে অক্ষম ছিলাম, নাকি ভুল জায়গায় খুঁজছিলাম? মানে আসলে রিলেশনটা যেরকম দরকার ছিল সেই রিলেশনটা আসলে আমরা ভুল জায়গায়, মানে রিসার্চটা ঠিক মতো হয় নাই আসলে, যে কারণে শহর শহরের মতোই বেড়ে গেছে, আমাদের চিন্তা ভাবনায় ওগুলো আর ছিল না। এগুলো হচ্ছে just কিছু কোশ্চেন, এগুলো পড়ে দেখলে তোমরা বুঝবে যে কোশ্চেন গুলো কি। এখানে আরেকটা ব্যাপার বলছে যে পুরো বিশ্ব আম, পুরো বিশ্ব সবসময় খুব বড় বড় শহরকে ফোকাস করে সবসময়। হ্যাঁ, মানে ইউএস এর ওয়াশিংটন, নিউ ইয়র্ক, বাংলাদেশের ঢাকা, হ্যাঁ, ইটালির আম, আহ, প্যারিস, রোম, এরকম বড় বড় শহরকে সবসময় আমরা খুব গুরুত্ব দিয়ে আসছি। কিন্তু চীনে উহান নামে একটা শহর আছে, এটা তো কেউ জানতো না তেমন। যারা টুকটাক ব্যবসা করতো তারা জানতো, কিন্তু এটা এমন কোনো আহামরি শহর না। তো তার মানে এই যে সংক্রমণটা শুরু হলো, এটা খুবই ছোট একটা শহরে শুরু হলো। এবং ইটালিতে যে গেল, সেটা তোমরা জানো মনে হয়, বা নাও জানতে পারো, সেটা হচ্ছে ওই ইটালি, এই উহান থেকে একজন ইঞ্জিনিয়ার ইটালিতে একটা গাড়ির কোম্পানিতে প্রশিক্ষণ দিতে আসছিল। সেইভাবেই এই উহানের থেকে ইটালিতে সংক্রমণটা আসে। তো এই যে দুইটা ছোট ছোট শহর, এদের মধ্যে একটা বিজনেস হচ্ছে, ইটালিরও শহরটার নাম আমার এখন মনে নাই, এদের মধ্যে বিজনেস হচ্ছে, এইটা থেকে পুরো বিশ্বের একটা এত বড় ব্যাপার। হ্যাঁ, তো তার মানে তুমি যে শুধু বড় বড় শহরকে প্রিপেয়ার করে বড় বড় শহরকে খুব গুরুত্ব দিয়েছো, এটা আর করতে পারো না। হ্যাঁ, তোমাকে অনেক ছোট শহর হলেও সেখানেও জিনিসগুলো মাথায় রাখার ব্যাপার আছে। তো এই রাইট আপটা একটু ইয়ে করলাম যে এখানে আম, অনেক কিছু বলা আছে, তো তার মধ্যে কিছু কিছু আম, কথা বলছে যেগুলো তোমরা সার্চ করে দেখবে, সেটা হচ্ছে আম, বিকেন্দ্রিক শহরের কথা একটা খুব মাথায় সবার আসছে, যেটা আমাদের জন্য সত্য। যে বিকেন্দ্রিক বলতে ছোট ছোট, মানে সবকিছুই কেন ঢাকায়, এরকম যেরকম একটা ব্যাপার আছে, যে কারণে এই যে ঢাকায় আবার মানুষকে আসতে হচ্ছে কাজের জন্য, আবার যেতে হচ্ছে। তো আম, বিকেন্দ্রিক শহর বলতে ছোট ছোট আরো কিছু ডিসেন্ট্রালাইজড শহর হবে, মানে শহর খুব ছোট ছোট আকারে হবে। এবং লন্ডনের মেয়র সে একটা আইডিয়া দিয়েছে যে 15 মিনিটের প্যারিস। হ্যাঁ, 15 মিনিটের প্যারিস ব্যাপারটা হচ্ছে এরকম যে প্যারিস আসলে এমন হওয়া উচিত যেটা 15 মিনিটে ঘুরে শেষ করে ফেলা যাবে, তাহলে কোনো সংক্রমণ যদি কোনো একটা শহরে হয়, খুব ছোট শহর, আমি সেটাকে পুরোটাকে লকডাউন করে ফেলতে পারি, সেটা থেকে খুব আশেপাশে যেন না ছড়ায়, এরকম একটা কথা বলছে। আরেকটা কথা বলছে যে এইরকম একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ডিজিটালি যেই সব কাজ করা সম্ভব সেগুলোই সচল। মানে ডিজিটাল মানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, মানে এটাকে এভাবে বলছে যে স্বাস্থ্য ব্যবস্থা বলতে শুধু চিকিৎসা না, স্বাস্থ্য ব্যবস্থা বলতে
আমাদেরকে সুস্থ রাখার জন্য যা যা করা সম্ভব সবকিছুই ডিজিটালি করতে হচ্ছে। ক্লাস ডিজিটালি নিচ্ছি, স্বাস্থ্য সমস্যা ডিজিটালি নিচ্ছি, নিউজ ডিজিটালি দেখছি, খাওয়া ডিজিটালি অর্ডার করছি। সো আলটিমেটলি এই যে ডিজিটাল যে অবকাঠামো, সেইটাই এই সময় সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে। তো এটা একটা ভালো ব্যাপার। যারা অনেক সময় টেকনোলজি বা এসবকে গ্রহণ করতে চায় না, এখন কি করছে? কিছু তো করার নাই, ঠিক আছে? তো ডিজিটাল কাঠামোটা খুব গুরুত্বপূর্ণ। এবং আম, একটা ব্যাপার আরো বলছে যেটা খুব ভালো, যে এই সংক্রমণ যেটা আমাদের হয়েছে সেটা বায়ুবাহিত না, সেই সংক্রমণটা পানিবাহিত না। কিন্তু যদি পানিবাহিত বায়ুবাহিত কোনো সংক্রমণ রোগ আসে, তখন কি করব? তো সেগুলো নিয়েও চিন্তা ভাবনা করার একটা কথা আসতেছে। এবং আমার মনে হয় যে এইরকম যদি আসলেই কিছু হয়, প্রত্যেকটা বাসার ফিল্ট্রেশন সিস্টেম খুব, মানে আমরা যখন ওয়াসার পানি ডিরেক্ট ট্যাঙ্কে নিয়ে ঢুকাচ্ছি এবং সেটা ফিল্টার ছাড়াই তো আবার তোমার কলে চলে আসতেছে আসতেছে না, এগুলো নিয়ে মানুষ অনেক বেশি কেয়ারফুল হবে। যে না, ওয়াসার পানিতে যদি এখন কোনো রোগ আসে, সেটা আমার বাসায় এসে একটা বিশাল ফিল্ট্রেশন, ভালো ফিল্ট্রেশনের মাধ্যমে ফিল্টার হবে, সেটা লাগলে টেস্ট করার সিস্টেম থাকবে, তারপর আমি পানিটা পান করব। হ্যাঁ, অথবা স্মার্ট অনেক যন্ত্রপাতিও চলে আসতে পারে, কলই দেখা গেল স্মার্ট কল হয়ে যেতে পারে, যে কলে বলে দিচ্ছে যে না, তোমার এখান থেকে, মানে ডিজিটালি করতে হবে, যে কলেই মিজার করে দিচ্ছে যে না, এই পানি এখন কোয়ালিটি ভালো না, খেও না। হ্যাঁ, তো এরকম অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার নিয়ে কথা হচ্ছে। তো এরকম দুইটা লেখা আছে, এই দুইটা লেখা তোমরা একটু পড়বা। এরপরে তাই দেখি আমি যে খুব ইম্পর্টেন্ট শেয়ার করার মতো কিছু আছে নাকি। লেখাগুলো বাংলা করতে গিয়ে আমি একটু কঠিনই করে ফেলছি, কারণ ভালো সহজ বাংলা করতে হলে আরেকবার পড়ে করতে হতো, এতটা সময় দেওয়ার মতো ব্যবস্থা ছিল না। আচ্ছা, স্যার, যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ বলো। এই লেখাটা কোথায় আপলোড দিয়েছিলেন? এটা আমি ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার থেকে দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক এমনিতে আছে। আর আপলোড করে দিব তোমাদের ক্লাসে। আপলোড করা হয়েছে, আবার হচ্ছে আমার যে প্রোফাইলেও দেওয়া হয়েছে। আচ্ছা, দিছে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে খুব ব্যাপার চিন্তা ভাবনা হচ্ছে, যে এই যে এখন আমরা যেরকম ব্যবস্থা বলছি যে গণপরিবহনে মানুষ চলাচল করছে, সেই ব্যবস্থাটাও যখন বন্ধ করে দিতে হচ্ছে, আসলে সেফ ট্রান্সপোর্ট সিস্টেমই বা কি হতে পারে। হ্যাঁ, সেগুলো নিয়ে কথা হচ্ছে। আহ, খাদ্য ব্যবস্থা নিয়ে এখানে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ পুরো শহরই, কারণ আসলে আমরা তাও বেঁচে যাবো, আসলে আমরা খুব ফরচুনেট, তো আমরা অনেক কিছু নিজেরা তৈরি করতে পারি, এটা আসলে খুবই ভালো। সবজি থেকে শুরু করে অনেক কিছুই, কাপড় চোপড় অনেক কিছু আমরা নিজেরা তৈরি করি। হ্যাঁ, জুতা, কাপড় চোপড়, মানে যত আশেপাশে যতটুকু চিন্তা করো, ওয়ালটন টোয়ালটনের কারণে এখন ইলেকট্রনিক অনেক পণ্য ইয়ে করি, যদিও কোর না, মূল জিনিসটা করি না, অ্যাসেম্বলি করি, তারপরে অনেক কিছু আমরা করি। তো আমরা হয়তো এরকম দেখবো না, কিন্তু বিভিন্ন দেশে পৃথিবীর দুর্ভিক্ষ তৈরি হবে খাবারের জন্য। হ্যাঁ, তো সেটা নিয়ে এখানে কিছু কথা লেখা আছে। এখানে আলাদাভাবে আম, আহ, বঞ্চিত জনগোষ্ঠী বা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে যারা একটু বয়স্ক, মহিলা, শিশু, এদের কথা আলাদাভাবে বলছে, যে এদেরকে নিয়েও চিন্তা করা খুব দরকার। হ্যাঁ, এনিওয়ে, সো এইটা একটু ইয়ে করলাম। তো এখন যদি আবার আমাদের আলোচনায় আসি, এখানে তোমার সিঙ্গাপুরের একটা যে কথা বলছে, যে সিঙ্গাপুর ওদের খুব, সিঙ্গাপুর ওদের ক্রাইসিসটা খুব ভালো মতো সামাল দিতে পারছে, কারণ এটার একটা বড় ব্যাপার হয়েছে যে ওরা আইসোলেট করতে পারছে। যে আইসোলেশনের যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আইসোলেট আমি কিভাবে করব বা আইসোলেশনটা কিভাবে এনশিওর করছি, সেটা কিন্তু সিটি বা রিজিয়ন লেভেলে করতে হবে। তুমি আইসোলেট আসলে করতে পারছো নাকি, টেস্ট করতে পারছো নাকি ঠিক মতো, এবং তাদের সাথে আবার যোগাযোগও রাখতে পারছো নাকি। ইটালিতে তোমরা রিসেন্টলি অনেক ভিডিও দেখে থাকতে পারো, যে ওরা বেলকনিতে সবাই গান গাচ্ছে, পাশাপাশি অনেকগুলো বেলকনি, সবাই গান গাচ্ছে, একজন একজনের সাথে কথা বলছে, এরকম একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। তো এখানে একটা মজার ব্যাপার আসছে, যে তার মানে যে বেলকনির যে গুরুত্ব, হ্যাঁ, একটা বারান্দার যে গুরুত্ব, সেইটা যে সামাজিক ভাবে সেটা একটা খুব বড় আকারে প্রকাশ পেয়েছে। এবং সিটি লেভেলে ওয়াটার সাপ্লাই স্যানিটেশনের কথা বলা হচ্ছে, বোথ আরবান এবং রুরাল এরিয়াতে। হ্যাঁ, এবং রুরাল এরিয়াতে যেহেতু স্যানিটেশনের ঘাটতি আছে, অনেক ক্ষেত্রেই প্রপার স্যানিটেশনের টয়লেট ব্যবস্থা খুব উন্নত না। তো এইগুলোতে মানে অনেক সময় বলছে যদি গ্রামে বড় আকারে ছড়ায়, তাহলে ব্যাপারটা আরো ভয়াবহ হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে গ্রামগুলোর দিকে আলাদা গুরুত্বের কথা বলা হচ্ছে। এবং
একটা কথা শেষে বলছে যে হোয়াইল সিটিজ উইল নট বি এলিমিনেটেড, হ্যাঁ, এ লং পিরিয়ড অফ সাপ্রেশন মে ওয়েল চেঞ্জ প্যাটার্নস অফ আরবান লাইফ। মানে বলছে যে শহরে তুমি চেঞ্জ অনেক দেখবে, কিন্তু এমন হবে না যে ওই যে আমরা বলছি যে না খোলামেলা জায়গায় এই হওয়া দরকার, তারপরেও কিন্তু দেখবো যে না ইকোনমিক বা বিভিন্ন কারণে মানুষ আম, তারপরেও ওইভাবে জিনিসগুলোকে চিন্তা করবে না। হ্যাঁ, কিন্তু সে কি করবে, তার কিছু প্যাটার্নস অফ আরবান লাইফ, মানে সে আগে শহরের বিভিন্ন ফ্যাসিলিটি যেভাবে গ্রহণ করত, আগের বিভিন্ন ফ্যাসিলিটি যেভাবে সে উপভোগ করত, সেটার ব্যাপারে সে অনেক চুজি হয়ে যাবে। কোনো জায়গায় বেশি জটলা দেখলে সে হয়তো আগের মতো এখন আর যাবে না, যেতে চাইবে না। হ্যাঁ, বা কোনো জায়গায় আহ, এরকম জটলার ক্ষেত্রেও যারা আয়োজক আছে তারাও হয়তো বা বলবে যে না আরবান লেভেলে এত মানুষ একসাথে এক জায়গায় হতে দিব না, আপনারা একটু কম করে করেন। তো এই ধরনের বিভিন্ন ব্যাপার এগুলো সিটি রিজিয়ন লেভেলে আসতে পারে। নেইবারহুড লেভেলে যেটা বলা হচ্ছে যে তোমাদের যে বেশিরভাগ মানুষ এখন বাসায়, হ্যাঁ, এবং সব খাবার সবকিছু ডেলিভারি হচ্ছে যেহেতু বাসায়, তো নেইবারহুডকে বা একটা এলাকাকে আহ, কিছু সাপোর্ট দিতে হবে, কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কি? সেটা হচ্ছে যে হেলদি অ্যাক্টিভিটিস। তুমি কি ব্যায়াম করতে পারছো? হুম, তুমি কি নেইবারহুডে নিজেরা ঠিক করে নিলো টাইম শেয়ার করে যে হ্যাঁ এরকম গ্যাপ মেনটেন করে আমরা সবাই এক্সারসাইজ করব, বা এগুলো কি করতে পারছে? চ্যালেঞ্জেস টু স্টিমুলেট ওয়ানসেলফ বোথ ফিজিক্যালি এবং মেন্টালি। নেবারহুডের মেন্টালিও দায়িত্ব আছে যে একজন একজনের সাথে কিভাবে যোগাযোগের মাধ্যমে সে এনশিওর করছে। আমি ডিস্টেন্স মেনটেন করে তো আসলে গল্প গুজব বা এগুলো করতে পারি, হ্যাঁ, তো নেবারহুডের এই জিনিসগুলো নিয়ে চিন্তার ব্যাপার। এবং আরেকটা হচ্ছে যে যখন জিম ক্লোজ হয়ে যাচ্ছে, মিটিং অনলাইনে হচ্ছে, গ্রোসারি স্টোরে তুমি খুব অল্প মানুষকে ঢুকতে দিচ্ছ, তখন তুমি বুঝতে পারছো যে আউটডোরটা আসলে কত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আউটডোর নিয়ে নেইবারহুড লেভেলে আসলে অনেক কাজ আসবে, এবং আউটডোরে কি কি অ্যাক্টিভিটি হবে সেগুলো নিয়েও খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আউটডোরকে যে বারবার বলছি যে এর আগে অনেকেই বলছিল যে শুধু কৃষি বা গ্রিনের জন্য কিন্তু আউটডোর না, সেখানে এক্সারসাইজ করতে পারে, জিম করতে পারে, এইসব ব্যাপারও এনশিওর করতে হবে, সেখানে গল্পগুজব করতে পারে, সেগুলোর জন্য কিন্তু ব্যবস্থা রাখতে হবে। হেড স্যার একটু ফোন আছে, পরে ধরবো। আম, বাসা লেভেলে কি করা হবে, তো বাসাকেও বলছে একই রকম, যেটা কিছুটা পারিয়া প্রণবের কথা আসছে যে বাসাকে আম, বাসাকেও এই ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য ব্যবস্থা নেওয়ার মতো থাকতে হবে। তুমি যদি বাইরে না যেতে পারো, তুমি বাসায় এক্সারসাইজ করতে পারছো নাকি? হ্যাঁ, তুমি তোমার বাসার এয়ার কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এয়ার কোয়ালিটি নিয়ে কিন্তু কোভিড এর সাথে অনেক রিলেশন এস্টাবলিশড হয়েছে গবেষণায়। যেমন বলা হচ্ছে যে বদ্ধ কোনো এনভায়রনমেন্টে যেগুলো এসি, সেখানে, অথবা বদ্ধ বলতে ধরো লিফটে তো এসি না, কিন্তু ফোর্সড ভেন্টিলেশন দেয়, কিন্তু তারপরে বদ্ধ জায়গাটা, এই ধরনের এনভায়রনমেন্টে ভাইরাস ছড়ায় খুব বেশি। এবং অনেক সময় সে যেহেতু স্ট্যাকড একটা জায়গায় অনেকক্ষণ ভেসে থাকে, হ্যাঁ, সে চলে যায় না। তো সেক্ষেত্রে ন্যাচারাল ভেন্টিলেশনের কথা বলছে যে বাতাসে যদি সবসময় এয়ার চেঞ্জ হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা জিনিস আসছে যে বাসার ইনডোর যে হিউমিডিটি, হুম, আর্দ্রতা, সেই হিউমিডিটি যদি 65-70% থাকে, সেটাও 65-70 মানে তো অনেক বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্প আছে, তো পার্টিকেল গুলো ভেসে থাকতে পারছে না, পানির সাথে ইয়ে হয়ে ভারী হয়ে আসলে পড়ে যাবে একটা সময়। এই দুইটা বাংলাদেশের ক্ষেত্রে রাইট নাও আসলে পজিটিভ একটা অবস্থা আছে, আমরা খুবই হিউমিডিটি আলা একটা জায়গায় আছি, এবং আমাদের টেম্পারেচার বেশি, এবং যেসব বাসায় এয়ার ভেন্টিলেশন হচ্ছে, জানলা খুলে দিতে বলছে, রেগুলার কিছু সময় জানলা খোলা থাকবে, এয়ার চেঞ্জ হবে। তো এই ব্যাপারগুলো চলে আসছে। হ্যাঁ, সূর্যের আলোর ব্যাপারটাও আছে যে সূর্যের আলো 23 ডিগ্রির চেয়ে বেশি হলে সংক্রমণের মাত্রা একটু কমে, এরকম কিছু টেম্পারেচারের ব্যাপার আছে। তো আসলে সেক্ষেত্রে রুমেও যেন আলো আসে, হ্যাঁ, সূর্যের আলোটা আসে, সেটাকে গুরুত্ব দিতে হবে। এবং সূর্যের আলো বলছি, কিন্তু নর্মাল আলো না, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যে সানশেড বা ডিজাইন করে এমন ভাবে যদি আমি করে ফেলি যে একদম ছায়া, আমার ভেতরে সূর্যের আলো আসতে পারছে না, সেটাও আবার কিন্তু একটু প্রবলেম। হ্যাঁ, সূর্যের আলোতে অনেক কিছু ধ্বংস হয়। তো সেই ব্যাপারগুলো গুরুত্ব রাখতে হবে। হুম, তো বাসার ক্ষেত্রে এই জিনিসগুলো বলছেন। আর একটু যদি কনসাইজ করে শেষের দিকে আসি, এটা হচ্ছে তোমার আর্কিটেকচার একটা ওয়েবসাইট আছে, তোমরা জানো, ডিজিন, DEEZEEN, ডিজিন। এই ডিজিন ওয়েবসাইটে তোমার কিছু কথা খুব ওরা ডিরেক্ট বলে ফেলছে। ওরা বলছে যে 7 ধরনের চেঞ্জ মাইট অকার, মানে হতেও পারে। স্যার অ্যাপার্টমেন্ট বিল্ডিং হলো একটা বিল্ডিং এ অনেক স্যার ফ্যামিলি থাকে, মানে হাউস গুলোর জন্য অ্যাপার্টমেন্ট না হয়েছে। তো
হুম। মানে আহ, আর কি আমাদের স্যার কি না দেখেছেন, কি কারণ থাকতে পারে, মানে হাউসেস নট অ্যাপার্টমেন্টস, মানে এটা কি অ্যাপার্টমেন্টকে নিরুৎসাহিত করছে? জি স্যার, ওই যেমন গ্রামে স্যার এক একটা বাড়ি এক একটা সে স্যার, এরকম স্যার কিছু বোঝাচ্ছে। কিন্তু এরকম তো আর স্যার, শহরে সম্ভব না। জি স্যার, আর আরেকটা কথা যে স্যার লাইটের কথা বলছিলেন, আমাদের ঢাকা শহরে তো স্যার সবই স্যার রিফ্লেক্টেড লাইট আসে স্যার, সানলাইট খুব কম। হ্যাঁ, তুমি ওইটা করবে, তোমাকে তো একটা বড় জায়গা দিয়ে দেওয়া হবে, তুমি ওখানে স্কেচআপ সফটওয়্যার দিয়ে সান অন করে দেখবা কিভাবে তোমার আশেপাশের বিল্ডিং কন্ডিশন তুলবা, যে আশেপাশে সব বিল্ডিং উঠে গেছে, তার মাঝখানে তুমি একটা ফাঁকা জায়গা পেয়েছো। এই ফাঁকা জায়গায় এখন কেমন করে কি করলে তোমার আলো আসবে, মডেল বানিয়ে বাড়িয়ে কমিয়ে চল আঁকা বাঁকা করে বিভিন্ন ভাবে চেষ্টা করবা। জি আচ্ছা, স্যার। হাউসেস নট অ্যাপার্টমেন্টস এর মধ্যে যেটা বলা হচ্ছে যে আসলে, মানে এটা তো এমন না যে অ্যাপার্টমেন্ট করা যাবে না, কারণ বাসা কি আর করবো নাকি একটা একটা একতলা বাসা। অ্যাপার্টমেন্টের যে চিরাচরিত আমাদের ধারণাটা, যে একদম একটা দরজা দিয়ে খুলে ঢুকলাম এবং তারপর সব ফ্যাসিলিটি পেলাম, কিছু বারান্দা পেলাম, এই রকম না। এবং বারান্দাও বলতে গেলে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাদের দেশে আমরা তো বারান্দা অনেক দিই, বাইরের দেশে সেটাও দেয় না। হ্যাঁ, অনেক বেশি দেয় না। তো এরকম ক্লোজড টাইপ অফ বিল্ডিং বা লিভিং হবে না। বাসায় যেরকম হাউসেস বলতে, একটা হাউস বলতে হাউসের যে আইডিয়াটা, সেইটা অ্যাপার্টমেন্টে ট্রান্সফার করতে হবে। হাউস বলতে আমরা যেরকম বুঝি যে সামনে একটা গ্রিন, হ্যাঁ, আমি বিভিন্ন রুমের থেকে বা বিভিন্ন জায়গা থেকে বাইরে বের হতে পারছি, খোলামেলা থাকছে, এই ব্যাপারটা অ্যাপার্টমেন্টে এনশিওর করতে হবে। হ্যাঁ, তো এইটা মানে বলছে যে এইটা খুব গুরুত্ব পাবে। তারপর বলছে বাংকার্স বেটার দ্যান ওপেন প্ল্যান। ফারিয়া একটু ওপেন কথা বলছিল, ফারিয়ার এখন কি মনে হচ্ছে, কি বলছে? স্যার আরেকবার। মানে বলছে এখানে যে ওপেন প্ল্যানের চেয়ে বাংকার ভালো। বাংকার মানে কি আমরা জানি? স্যার ব্লক ব্লক করে করা মানে হ্যাঁ, মানে যুদ্ধের সময় space। বাংকারে আশ্রয় নিত না, একটা একদম হুম হুম কনক্রিটের চারদিক ঘেরা একটা রুম। হুম। এই যে আবদ্ধ একটা। সংক্রমণ হচ্ছে, একজনের থেকে একজনের ছড়াচ্ছে, তোমাকে সামাজিক দূরত্ব মেনটেন করে আইসোলেট অবস্থায় থাকতে বলছে, তো তাহলে আমি যে স্যার ওপেন প্ল্যানিং এইখানে যে ব্যাপারটা ছিল বাংকার, আচ্ছা ধরলাম যে ঠিক আছে বদ্ধ, কিন্তু স্যার মানে হয়তো বা এই জিনিসটা আলাদা করার অর্থে বুঝাইছে কি হয়তো তো বুঝতেছি না, মানে যে এটা বলছে যে তোমার ওপেন মানে প্ল্যান একটা আমরা, হ্যাঁ, হ্যাঁ ওপেন প্ল্যানিং আমরা যেরকম করি, মানে একদম ওপেন প্ল্যানিং বলতে কি বোঝায়, ড্রয়িং রুম, লিভিং, হয়তো বেডরুম সবই একসাথে হয়ে যাচ্ছে, ফ্লো অফ স্পেস, আমরা কিন্তু এতদিন সেইভাবে শিখিয়েছি বা গ্লোবালি সেইভাবে প্র্যাকটিস হচ্ছিল যে সবকিছু ওপেন প্ল্যানিং এর মধ্যে থাকবে। হ্যাঁ, কেন এখানে পার্টিশন দিচ্ছ, কেন এখানে, এগুলো নিয়ে আমরা খুব জুড়িতেও বলেছি। এখন দেখা যাবে যে ওই জিনিসটাই মানুষ ভালো বলা শুরু করবে, যেটা সেপারেট করে দেওয়া যায় কি দরকারের সময়, এই জায়গায় কি চাইলে আমি যখন দরকার হবে তখন কি আলাদা করে ফেলতে পারবো। হ্যাঁ, কারণ আমার একজন মানুষ অসুস্থ হয়েছে, তাকে হয়তো আমি কোথায় আর রাখবো, আমার তো এক্সট্রা একটা রুম নাই, আমি হয়তো লিভিং রুমটাকে কি আলাদা করে ফেলতে পারবো ওরকম পার্টিশন দিয়ে। তো এই ধরনের রুম রুম টাইপের একটা ব্যাপার দেখা যাবে জনপ্রিয় হবে। ইভেন পাবলিক স্পেসেও তোমরা কিছুদিন আগে যদি দেখো, ইউরোপের মনে হয় সুইডেনে মেবি, ওরা কিছু ক্ষেত্রে রেস্টুরেন্ট খুলে দিয়েছে। তো রেস্টুরেন্টে আউটডোরে যে ডাইনিং, ওখানে গ্রিন হাউসের মতো করে গ্লাসের বক্সের মধ্যে মানুষ 4-5 জন মিলে একটা টেবিল, ওখানে বসে খাচ্ছে 4-5 জনের জন্য একটা গ্লাস বক্স, কিছু দূর পরে 10 ফিট দূরে আবার একটা গ্লাস বক্স। মানে খুবই অদ্ভুত, কিন্তু ওরকম আর কি আইসোলেট করা করা, হ্যাঁ, এবং সেরকম। তো ওই জিনিসটা নিয়ে এখন, মানে স্যার ডিজাইনটা পোর্টেবল করে ফেলা আমার মানে ব্যবহার অনুযায়ী তখন স্যার এটাকে আসলে ওইভাবে করে নিবে। প্রয়োজন যখন যেমন হয় তেমনও করা যায়, আমরা তো স্যার এমনি তো নর্মালিও এখন এই টাইপের ডিজাইন করি যে হ্যাঁ, আচ্ছা এখন ঠিক আছে ওই আমার একটা ফ্লেক্সিবিলিটিটা মাথায় রাখতে হবে যে একটা স্পেস যেন বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ হুম। হ্যাঁ, একদম ওপেন প্ল্যান তো হঠাৎ করে নাই হয়ে যাবে না, বা হঠাৎ করে হুম। নাই হওয়াটা উচিত না। ওপেন প্ল্যান তো তোমার ফ্লেক্সিবিলিটি দেয় অনেক, খোলামেলা থাকলে অনেক ভাবে ইউজ এটা করা স্যার যায়, কিন্তু আসলে একটা সময় জিনিসটা বদ্ধ প্রয়োজন হচ্ছে, আবার সব হুম সময় তো জিনিসটা আসলে বদ্ধ মানে ওয়ার্ক করে না, হুম হুম মেন্টালি একটা ব্যাপার আছে। হুম। তো যখন দরকার হচ্ছে তখন, ইভেন ধরো তখন লকডাউন অবস্থা, তখন তো সে বাইরে গিয়ে পার্টিশন কিনতেও পারবে না। তো এই জিনিসগুলো একটু মানে মানে ইফিসিয়েন্টলি অপশন আসবে, ঠিক যে তুমি হচ্ছে অপশনটা একটা। হয়তো ওখানেই থাকবে, সে হয়তো সে টেস্টের রুমে রেখে হ্যাঁ দিচ্ছে, পরে চাইলে লাগাই নিল, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তারপরে ওটা বললাম সেলফ সাফিসিয়েন্ট পাওয়ার এন্ড ওয়াটার, ওয়াটারের কথা বললাম যে
তুমি ওয়াসার পানির উপর ভরসা করতে পারবে না। যখন আসলে পানিবাহিত কোনো একটা রোগ হবে তখন তুমি আসলে নিজস্ব পানি এবং একই সাথে নিজস্ব পাওয়ারের কথাও বলছে, যে কারণ সরকার যদি কোনো কারণে সার্ভিস দিতে ব্যর্থ হয়ে যায়, এরকম একটা অবস্থা হলো যে অফিস টফিস সব বন্ধ, ট্রান্সফরমার ব্লাস্ট করছে কিন্তু সেটা ঠিক করতে যাওয়ার মতো লোক নাই, কারণ এখন তো ডিস্টেন্স মেনটেন করে যেতে পারছো, হ্যাঁ, কিন্তু ধরো এটা বায়ুবাহিত, কেউ তো বের হতে চাইবে না। তো এইরকম কনসিডারেশনে নিজের পাওয়ার এবং নিজের পানির ব্যবস্থাগুলো নিয়ে আরো বেশি কাজ হবে। হ্যাঁ, মানে মানুষ চেষ্টা করবে যে এগুলো কতটুকু করা যায় নিজের মতো সেলফ সাফিসিয়েন্ট একটা থাকতে। ফিল্ট্রেশন নিউট্রালাইজেশনের কথা বললাম, যে বাইরে থেকে একজন আসছে তাকে ডিসইনফেক্ট করা, যখন ওরকম অবস্থা যে হ্যাঁ ফিল্ট্রেশনের মধ্যে দিয়ে পানি হোক সেটা ফিল্ট্রেশন, তাকে নিউট্রালাইজ করা। বাইরে কেউ আসলে জুতা নিয়ে ভিতরে ঢুকছে না, হ্যাঁ, কখনোই ঢুকতে পারবে না ভিতরে জুতা নিয়ে, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তারপর একটা বললাম খুব, বাসায় এখন নতুন অফিস হয়ে যাচ্ছে, তো আমি না হয় একটা ল্যাপটপ কিছু জিনিস নিয়ে কাজ করতে পারি। ধরো একজন যেমন খাইলেন স্যারকে যদি বলি, স্যারের সেট আপ অনেক বড় লাগে, কারণ স্যারকে অনেক মিটিং টিটিং অনেক কিছু করতে হয়, একটা বিশাল টেবিল লাগে, ওই বিশাল টেবিলটা কোথায় থাকবে? হ্যাঁ, সেটা তো আসলে ডিজাইনের একটা ব্যাপার। এই বড় টেবিলটা তো আগে হয়তো স্টাডি রুম দেই নাই, এখন কি ড্রয়িং রুমের মধ্যে কোনো জায়গায় রাখা যায়? হ্যাঁ, কি হবে? তো সেগুলো নিয়ে প্ল্যানিং এ, লেআউটে প্রভাব ফেলবে। ওগুলো ডিজাইনেও হতে পারে যে হ্যাঁ পোর্টেবল ব্যাপারগুলো, যে বা ফ্লেক্সিবল, যে কাট করে রাখা, সোজা করে নামিয়ে ফেলা যাচ্ছে, ফোল্ড করে রাখা যাচ্ছে, এই ধরনের অনেক অপশন আসতে পারে। আরবান ফার্মিং নিয়ে অলরেডি করার কথা হয়েছে এবং এটা নিয়ে সবাই মোটামুটি আশা করি আমাদের ক্লাসে সবাই একমত যে আরবান ফার্মিংটা এখন আরো বড় আকারে বাড়বে। এগুলো কিন্তু এই যে আমাদের কথা না, হ্যাঁ, এটা ডিজিনের ওরা বিভিন্ন দেশে কথা বলে আর্কিটেক্টরা ওরা ইয়ে করছে যে এই চেঞ্জ গুলো আসতে যাচ্ছে সামনে, তো এগুলো নিয়ে আসলে কাজ হবে। আরেকটা লাস্টেরটা একটু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে রিজেকশন অফ মাস ইন্ডাস্ট্রি। এটা শুনে কি মনে হয় বলো তো? কথা ছিল স্যার, এবার যে হচ্ছে আইআইবিতে যে অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছিল লো কস্ট, ওগুলো কি এইসব মেনটেন করে? না না, ওগুলোর সময় তো কোভিড-19 ছিল নাকি? আচ্ছা, ওখানে তো কোভিড-19 এগুলো কিছুই প্রভাব ছিল না, তো ওখানে অবশ্যই এইসব চিন্তা করে করা হয় নাই। ওখানে নিম্ন আয়ের মানুষের জন্য বেটার ফ্যাসিলিটি দেয়া যায় কিভাবে, সেই রেসপেক্টে করা। লাস্ট পয়েন্টটা কি মনে হয় বলতো? রিজেকশন অফ মাস ইন্ডাস্ট্রি। স্যার, ইন্ডাস্ট্রির যে পার্ট গুলো আছে এগুলা মানে কমাতে হবে। মানে ইন্ডাস্ট্রির যে পলিউশনের যে ব্যাপারটা, মানে আমাদের দেশে পরিবেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর যে ইন্ডাস্ট্রি গুলো, ওইগুলা কমানোর বিষয়ে কি কোনো কিছু? না না, কয়জন আমাদের বড় ইন্ডাস্ট্রি বলতে আমরা যদি এখন গার্মেন্টস বন্ধ করে দিয়ে কথা বলি, হ্যাঁ, এগুলো তো ইকোনমির সাথে জড়িত, বন্ধ করা যাবে না। মাস ইন্ডাস্ট্রি বলতে বোঝাচ্ছি সেই সব ইন্ডাস্ট্রি। অনেকে একসাথে করে সেটা বুঝে না, অনেকে একসাথে সেটা না, না না, এটা না। মাস ইন্ডাস্ট্রি বলতে তোমাকে আরো বড় আকারে বলছে, যেগুলো হচ্ছে যেসব ইন্ডাস্ট্রির তোমার লোকালি তুমি প্রোডাক্ট প্রডিউস করতে পারো না, যেসব প্রোডাক্ট যেগুলোর জন্য তোমার বাইরের দেশের উপর ডিপেন্ড করতে হয়, যারা প্রচুর জিনিস বানাচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই করছে, হ্যাঁ, এরকম কিছু ইন্ডাস্ট্রির কথা বলছে। যে ধরো এখন রাইট নাও আমরা তো গ্লাস নিজেরা বানাই, সেই সক্ষমতা আছে আমাদের, ব্রিক বানাই, কনক্রিট বানাই, রড আছে আমাদের, আমাদের কিন্তু মোটামুটি সমস্যা কম। হ্যাঁ, অ্যালুমিনিয়াম এক্সপোর্টের উপর নির্ভরতাটা কমাইয়ে নিজের দেশেই কিছু উৎপাদন করার, হ্যাঁ, সেটাই, নিজের দেশে প্রোডাক্টের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ এরকম আরো একটা সময় যদি 2-3 মাস, 4 মাস, 5 মাস, বা ইভেন তুমি তো এখনই ধরে নিতে পারছো না যে পৃথিবীর সব দেশ থেকে সবকিছু তোমার এখানে 3-4 মাসের মধ্যে চলে আসবে, ঠিক না? তো তখন তুমি কি করবা? ধরো ওই দেশ বললো না আমি এখন আর, তোমার দেশের অবস্থা ভালো হয়েছে, তুমি এখন চাচ্ছ যে ধরো অ্যালুমিনিয়ামটা আসুক, হ্যাঁ, কিন্তু ওই দেশের অবস্থা খারাপ, ওই দেশ তো অ্যালুমিনিয়াম তৈরি করছে না, তখন তোমার দেশ বসে আছে অ্যালুমিনিয়াম ছাড়া, কি করবো আমি এখন অ্যালুমিনিয়াম ছাড়া, ঠিক না? তো এটা তো একটা নেগেটিভ ব্যাপার। তো প্রত্যেক দেশকেই তার যেই খুবই দরকারি প্রোডাক্ট গুলো সেগুলো বানানোর জন্য গুরুত্ব দিতে হবে সবকিছু। জানি এটা একটা আমার মনে হয় উচিত আমাদের সবারই চিন্তা করা ওইভাবে, যে নিজে যেন নিজেরটা করতে পারি, তারপরে অন্য দেশের উপর ডিপেন্ড যতটুকু হলো। তো এটা এই ভাইরাসের কারণে আরো বেশি চলে আসে।
তো যেমন আমাদের দেশের বাইরে থাকে সব গাড়ি কিসের লাইট? গাড়ি স্যার। গাড়ি, হ্যাঁ গাড়ি আমরা এখানে কিছু করি, এদিক অ্যাসেম্বল করি। থেকে একটা ভালো দিক হচ্ছে ভাইরাসের সময় যে পিপিটা বানানো হয়েছে ওইটার জন্য চিটগাং গার্মেন্টস হচ্ছে যে পোশাকটা দিচ্ছে ওইটা, আর এর জন্য দেখা গেছে মানে চীনও দেখা গেছে বাংলাদেশের উপর নির্ভর করতে হয়েছে পিপিটা বানানোর ক্ষেত্রে, কাপড় হ্যাঁ আমরা চাইছে। আমরা নতুন ইন্ডাস্ট্রি গড়ে ফেলছি আমাদের এই সাপোর্টটা থাকার কারণে। আমরা এই পিপি বানানো, তারপর হচ্ছে ইভেন এবং এই অনেক অর্ডারও পাইছে। প্লাস্টিকের যে গ্লাভসটা বানানো চোখের, হ্যাঁ এই ডিজাইনটা নিয়ে বানায় ফেলছি আমরা। আরএফএল ভেন্টিলেটর বানায় ফেলবে বলছে, ওয়ালটন ভেন্টিলেটর বানাবে। আরএফএল হচ্ছে ওই শিল্ড, ফেস শিল্ড, ওগুলো বানায় ফেলছে। তো এই যে একটা সক্ষমতা তৈরি হয়েছে, এগুলোও আমরা এখন বাইরে দিতে পারবো। আর একই সাথে হচ্ছে যে আমরা এখন আরো এইটা চিন্তা করবো যে সবসময়, আমার মনে হয় এটা খুব একটা ভালো ছিল হচ্ছে যে গার্মেন্টস এর উপর যে আমাদের ডিপেন্ডেন্সিটা খুব বেশি ছিল, যে গার্মেন্টস থেকে আসলে শ্রমিকদের কষ্টই অনেক বেশি হয়, তারা যে পরিমাণে টাকা পায় তার চেয়ে। তো তারপরেও ইকোনমিতে সার্ভ করছে দেখে আমরা মেনে নিয়েছি। হ্যাঁ, খুবই বাজে, যদিও গার্মেন্টস শ্রমিকদের লাইফ অনেক স্ট্যান্ডার্ডের কাছাকাছি নাই, তারপরেও এটা মেনে নিচ্ছে। কিন্তু এখন ওইটাও ভাবা যাবে যে আমি কি আসলে গার্মেন্টস ছাড়াও এমন অনেক জিনিস বানাতে পারি যেগুলোর বাইরে ডিমান্ডও আছে এবং দামও আছে। হ্যাঁ, অত দর কষাকষির ব্যাপার নেই, কম টাকা দিতে চাইবে প্রতি সময়, হ্যাঁ সেটা হয় না। তো এর মধ্যে লাস্টেরটা বাদ দিলে বাকি সবগুলোই আমাদের বিল্ডিং, রিলেটেড। বাসস্থান, সেগুলোর সাথে রিলেট করা যায়। হ্যাঁ, এবং রিলেট করা যায় বলতে ছোট মডিউলেই যদি আমি কন্ট্রিবিউট করতে পারি তাহলে আসলে পুরো শহর লেভেলেই কন্ট্রিবিউট করা যায়।